আমার এটাকে ফিউচার ভ্যালু করতে আসছে, এফডি করতে আসছে ফিউচার ভ্যালু, এফ তে ফিউচার, ভি তে ভ্যালু, ভ্যালু মানে মূল্য, ফিউচার মানে কি ভবিষ্যৎ। তাহলে পি মানে কি, পি তে হচ্ছে প্রেজেন্ট, ভি তে হচ্ছে ভ্যালু, প্রেজেন্ট ভ্যালু। এখানে বাকি আছে আই আর এন, এন গুলো আছে মেয়াদ, ঠিক আছে, নিট টাইম মেয়াদ, আই গুলো আছে ইন্টারেস্ট সুদের হার। কাটসিগুলো দেখো, কারণ আমরা উপরটা হচ্ছে বার্ষিক চক্রবৃদ্ধি, বার্ষিক বছরে একবার, বার্ষিক মানে কি আমরা সুদ পাবো বছরে একবার শুধু, দেখবো বার্ষিক, বার্ষিক মানে বছর। তাহলে বছরে একবার হলে কোন ধরনের এম নামে শব্দটা আসবে না। এম, এমটা কখন আসবে, যখন পাঠ্যক্রম এই বছরটাকে ভাগ করে ফেলা হবে, ঠিক আছে, বছরটাকে আমরা কি করবো আরো ভাগ করে ফেলবো। কেমন ভাগ করবো, এই যে ভাগ করার নাম হচ্ছে এটা মাসিক, দ্বিমাসিক, অর্ধবার্ষিক, ত্রৈমাসিক। এরপর আছে পাক্ষিক, সাপ্তাহিক, দৈনিক, এগুলো তেমনটা আসে না পরীক্ষাতে, আসে কিন্তু এগুলোই মাসিক, দ্বিমাসিক, অর্ধবার্ষিক, ত্রৈমাসিক আসবে, ঠিক আছে। তাহলে তোমার দেখো যখন বার্ষিক চক্রবৃদ্ধি বলবে, যদি আমার প্রশ্নের মধ্যে প্রেজেন্ট ভ্যালু দেওয়া থাকে, প্রেজেন্ট ভ্যালু মানে বর্তমান মূল্য, প্রশ্নটা বলা থাকবে যে এখন তোমার সঞ্চয় কিছু টাকা ব্যাংকে জমা রাখলে ভবিষ্যতে কত পাবে, ঠিক আছে। তোমার বাবা পেনশনের টাকা ব্যাংকে জমা রাখতে চাচ্ছে, 4 বছর পরে বা 5 বছর পরে কত টাকা পাবে, ঠিক আছে। এই ধরনের যে বলে সঞ্চয়ের টাকা, পেনশনের টাকা, মানে টাকাটা তার কাছে এখন আছে, তার কাছে কি আছে এখন আছে, তখন যদি বলে তাহলে প্রশ্ন যখন দেওয়া থাকবে প্রেজেন্ট ভ্যালু, আমারটা অন্তর্ভুক্ত হবে ফিউচার ভ্যালু। তাহলে চেনার উপর বলে দিচ্ছি, আমরা কেন বুঝবো প্রশ্নের মধ্যে যে প্রেজেন্ট ভ্যালু দেওয়া আছে নাকি ফিউচার ভ্যালু দেওয়া আছে। ক্লু হচ্ছে, চেনার উপরে হচ্ছে প্রশ্ন বলা থাকবে যে তার কাছে এখন এত টাকা আছে, 4 লক্ষ টাকা আছে, 5 লক্ষ টাকা আছে। যদি বাবার কথা বলে, বাবার কাছে পেনশনের টাকা এত টাকা আছে, কারোর কাছে জমি বিক্রয়ের টাকা এত টাকা আছে, 4 লক্ষ টাকা আছে, 5 লক্ষ টাকা আছে, যে টাকাটা উল্লেখ করে দেয় তার মানে এখন আছে, বর্তমানে আছে। তাহলে আমরা করতে হবে ভবিষ্যৎ মূল্য, ভবিষ্যৎ মূল্য ইংলিশটা কি ফিউচার ভ্যালু মানে এফবি, তখন সূত্র করবো আমরা এটা। আর যদি বলে 4 লক্ষ টাকা পাওয়ার আশায়, 5 লক্ষ টাকা পাওয়ার আশায়, 6 লক্ষ টাকা পাওয়ার আশায়, ঠিক আছে, পাওয়ার আশা কথাটা উল্লেখ থাকে, খেয়াল করবা প্রথমে কি লেখা থাকে টাকাটার পাশে পাওয়ার আশায়, তখন অঙ্কটা করতে হবে প্রেজেন্ট ভ্যালু, বর্তমানে তাকে কত টাকা জমা রাখতে হবে, বর্তমানটাকে ব্যাংকে কত টাকা জমা রাখতে হবে। 4 লক্ষ টাকা পাওয়ার আশায় তাকে 5 বছরে 5 বছর উল্লেখ করে দিবে, সুদের হার উল্লেখ করে দিবে, তোমার বলবে তাকে বর্তমানে কত টাকা জমা রাখতে হবে, বর্তমানে উল্লেখ থাকবে না যে তাকে কত টাকা রাখতে হবে। তাহলে আমি বুঝতে হবে তখন এখানে, ঠিক আছে। এটা হলো নর্মাল সূত্রের কথা, কি কথা, আর নর্মাল সূত্র হবে যে আমরা কেন বুঝবো, এতক্ষণ বললাম প্রেজেন্ট ভ্যালু ফিউচার ভ্যালু, ঠিক আছে। নর্মাল সূত্র মানে কি এম, এম ছাড়া আসছে, এখানে এম নাই, সূত্র কিন্তু সেম, সূত্র কিন্তু সেম, শুধু আই এর নিচে একটা এম আসছে, এন এর পাশে একটা কি আসছে এম আসছে। আমি সঙ্গে সঙ্গে পড়াচ্ছি কিন্তু দেখো, এখানে যখন আমরা বাট্টাকরণ চক্রবৃদ্ধি চলে যাবো, বাট্টাকরণ চক্রবৃদ্ধি, বাট্টাকরণ চক্রবৃদ্ধি চলে যাবো, তখন আই এর নিচে এম, এন এর পাশে এম, আমি সবাই যখন অঙ্কটার সময় এটা বলি আই এর নিচে এম, এম এর পাশে এম, ঠিক আছে। তাহলে মনে রাখুন খুব সহজ, যদি বাট্টাকরণ চক্রবৃদ্ধি হয় তাহলে কি হবে, আমি বুঝবো কেমনে বাট্টাকরণ চক্রবৃদ্ধিটা, কারণ প্রশ্নটা বলা থাকবে ব্যাংকের নামের পাশে মাসিক, দ্বিমাসিক, অর্ধবার্ষিক, ষান্মাসিক, ত্রৈমাসিক, এই নামগুলো থাকলে সূত্র হবে এইগুলোর মধ্যে যে কোনো একটা। তাও বুঝে নিতে হবে যে আমি কি প্রেজেন্ট ভ্যালু করবো না ফিউচার ভ্যালু করবো। ওই যে বললাম যে পাওয়ার আশায় বললে করতে হবে কি প্রেজেন্ট ভ্যালু, ঠিক আছে। আর এখন কত টাকা জমা রাখতে হবে, ঠিক আছে, এখন কত টাকা জমা রাখতে হবে, তাহলে প্রেজেন্ট ভ্যালু করতে হচ্ছে আমাকে। আর যদি কত টাকা পাবেন তখন হবে ফিউচার ভ্যালু, এত টাকা এখন জমা, 4 লক্ষ টাকা এখন জমা রাখলে ভবিষ্যতে কত পাবেন তখন করতে হবে ফিউচার ভ্যালু। তাহলে কখন এম আসবে না, ঠিক আছে, কখন এম আসবে না, কখন এম আসবে, তাহলে এই কথা দুটো আসবে তখনই যখন প্রশ্ন লেখা থাকবে।
প্রশ্নটার মধ্যে সবসময় দুটো ব্যাংকের কথা বলা থাকবে। একটা ব্যাংকে আসবে বার্ষিক চক্রবৃদ্ধি, আর একটা মধ্যে আসবে বার্ষিক চক্রবৃদ্ধি। বার্ষিক চক্রবৃদ্ধির সময় বার্ষিক চক্রবৃদ্ধি লেখা থাকে, হয় শুধু চক্রবৃদ্ধি লেখা থাকে, না হলে বার্ষিক চক্রবৃদ্ধি লেখা থাকে। ঠিক আছে, নর্মালটার মধ্যে ব্যাংকের পাশে বার্ষিক চক্রবৃদ্ধি লেখা থাকবে, না হলে কি নর্মাল লেখা থাকবে। আর একটা বলা থাকবে ব্যাংকের পাশে, ব্যাংকের নামের পাশে যে পূবালী ব্যাংক, মধুমতি ব্যাংক, ঠিক আছে, চৌধুরী ব্যাংক, মাসিক 10% হার সুদে, ঠিক আছে, এত টাকা জমা রাখতে হবে, এগুলো করে দেবে। দৈনিক, মাসিক, পাক্ষিক, ষান্মাসিক, দ্বিমাসিক, এগুলো যদি থাকে এই নামগুলো থাকলে এই নামগুলো মুখস্থ করতে হবে। মাসিক, দ্বিমাসিক, অর্ধবার্ষিক, ত্রৈমাসিক, এই নামগুলো কি পুরো মুখস্থ করতে হবে, মাথা করতে হবে। তাহলে এগুলো থাকলে সূত্র হবে কোনটা? বার্তাকরণটা, বার্তাকরণটা। আর যদি এগুলো না থাকে সূত্র হবে কোনটা? উপরটা। এবার এগুলো বাদ দিয়ে যদি বলে বন্ধুর কাছ থেকে ধার নিছো, আত্মীয়র কাছ থেকে ধার নিছো, ঠিক আছে, বন্ধুর কাছ থেকে ধার নিছো, আত্মীয়র কাছ থেকে নিছো, ঠিক আছে, তাহলে ভবিষ্যৎ মূল্য সরল সুদে কত হবে? সরল সুদ। এবার বার্ষিক চক্রবৃদ্ধি নাই, বার্তাকরণ নাই, কি আছে? সরল সুদ আছে। তখন সূত্র হবে কোনটা? তাহলে ফিউচারের সময় পিভি প্লাস পিভি ইন্টু আই ইন্টু এন, আমার সূত্র মনে রাখতে হবে কিন্তু পিভি প্লাস পিভি ইন্টু আই ইন্টু এন। এখানে কোনো পাওয়ার নাই, খেয়াল করছো? আর এখানে দেখো যদি প্রেজেন্ট ভ্যালু বের করতে বলে তাহলে ফিউচার ভ্যালুকে ভাগ করতে হবে কি দিয়ে? 1 প্লাস আই ইন্টু এন, 1 প্লাস আই ইন্টু এন। তাহলে এটাগুলো সহজ সুদের ক্ষেত্রে, সহজ সুদটা প্রশ্নের মধ্যে খুব কম আসে, খুব মেইন বই একটা অঙ্কে আছে, মেইন বই দুটো অঙ্কের মধ্যে একটা অঙ্কের মধ্যে আছে, আর বোর্ড কোশ্চেনে খুব কম সাল আসছে। তাহলে বেশিরভাগ সালে কোনটা আসে? এই যে এগুলো আসে, এগুলো আসবে, সব সুদটা আসবে না, বাট এগুলোর মধ্যে আসবে। হয় এখান থেকে একটা অঙ্ক দিবে আর প্রকৃত সুদের হার থেকে দিবে, ঠিক আছে। প্রকৃত সুদের হার কি? তোমার ব্যাংকের প্রশ্নের মধ্যে একটা ব্যাংক যে হারে সুদ দেয় সেই সুদের চেয়ে যদি আমার প্রকৃত সুদের হার চেয়ে কম হয়, প্রকৃত সুদের হার চেয়ে যদি ব্যাংকের সুদটা কম হয় তাহলে ভালো হবে না খারাপ হবে? যদি প্রকৃত সুদের হারটা ব্যাংক প্রশ্নের মধ্যে যে সুদের হারটা দেওয়া থাকবে তার থেকে কম হলে ভালো হবে না বেশি হলে ভালো হবে? কম হলে ভালো হবে। যখন আমরা ইএআর এর অঙ্ক করব, ইএআর প্রকৃত সুদের হার অঙ্কটা করব, প্রকৃত সুদের হার মানে কি? অরিজিনালি আমরা সুদের হারটা কত, ঠিক আছে, অঙ্ক করে বের করতে পারছি 10%, আর বইয়ের প্রশ্ন মধ্যে বলা আছে 12%। তাহলে আমার কি ভালো না খারাপ কোম্পানিটা বা ওই ব্যাংকে টাকা জমা রাখা ভালো হবে না খারাপ হবে? ঠিক আছে। তাহলে যদি প্রকৃত সুদের হার চেয়ে ব্যাংক রেটটা কি থাকে বেশি থাকে, তাহলে আমারটা 12% ব্যাংকের সুদের হার দিচ্ছে, আমারটা 10%, তাহলে কাছাকাছি আছে। ব্যাংকের সাথে আমার সুদের হারটা কি আছে? কাছাকাছি আছে, তাহলে ওটা ভালো। যদি আমার প্রকৃত সুদের হারটা বেশি হয়ে যায় তো আমার এই ব্যাংকটা কিন্তু মিথ্যা কথা, 12% না, আমার 13% আসছে, তাহলে আমার লাভজনক হবে না, ক্ষতি হবে না। বুঝতে পারছো কথা বল? ঠিক আছে। তাহলে এই সূত্রের মধ্যে একটা মনোযোগ প্রেজেন্ট ফিউচার নাই, শুধু কি আছে? এম আছে। তাহলে পুরো চ্যাপ্টারের মধ্যে এম নামে শব্দটার গুরুত্বপূর্ণ অনেক বেশি। এমটা অনেকের ক্লিয়ার হয় না, যত বুঝি না ক্লিয়ার হয় না। আমি কিন্তু আমার মতো ক্লিয়ার করতেছি, দেখো ভালো হয় কিনা। যদি মাসিক হয়, মাসিক, তাহলে মাসিক চক্রবৃদ্ধিকরণ মানে কি? ধরো তোমার একটা মানুষ যখন বিল্ডিং করে, ঠিক আছে, ধরো লোন দিছে 1 কোটি টাকা লোন দিছে বা 30 লক্ষ টাকা লোন দিছে, তার বার্ষিক চক্রবৃদ্ধিতে সেই দিনছে বার্ষিক চক্রবৃদ্ধি বছরে একবার, বার্ষিক মানে কি? বছরে একবার। তাহলে 10% করে সে কি দেয়? সুদ দেয়। তো সুদ সহ তাকে ধরে দিচ্ছে তুমি 7,000 টাকা সুদ প্রতি মাসে কি করবা? শোধ করবা। প্রতি মাসে কিস্তি আসবে 7,000 টাকা। এই হবে 12 বছর বা 14 বছর যা লাগবে না কেন তোমার, ঠিক আছে, এই ধরে দিছে। এখন সেই কোনোটার কারণে কিস্তি মিস করছে, এই ব্যাংক আলাদা বলবে
যে তোমাকে তুমি যখন দুইটা কিস্তি মিস করে বলছো বা একটা কিস্তি মিস করছো, তুমি আমাকে আর বার্ষিক চক্র বৃদ্ধি দিলে আমি মানবো না, আমি তোমার মামলা করে দেবো। ঠিক আছে? তখন কি করবে, ও বলবে যে আমার একটা সমাধান কি, ব্যাংক থেকে তখন মালিক পক্ষ বলবে যে আমাকে একটা সময় দেন বা আমাকে একটা সুযোগ করে দেন কিস্তিটা আবার দেওয়া, তো সে একটা সুযোগ দিবে। তবে তার লাভ কি, ব্যাংকে 2 মাস কিস্তি পায় নাই, তো ব্যাংকে যারা কর্মকর্তা তাদের মালিক পক্ষে কি দিতে হবে, কৈফিয়ত দিতে হবে না? তারা বলে ঠিক আছে, আমাদের ব্যাংকের নিয়ম আছে যে কেউ যদি কিস্তি মিস করে সে আগে কিন্তু বছরে 1 সুদ এখন দিলে বাংলা মাসিক 12 বার দিতে হবে, কবে দিতে হবে? 12 বার দিতে হবে, মানে সুদের উপর সুদ। তুমি ব্যাংকে কত লাভ চিন্তা করে রাখো। ঠিক আছে? তুমি যেখানে শুধু একবার বছরে একবার দিতে, সেখানে বছর তুমি কবে দিচ্ছ? 12 বার। মাসে মানে 1 মাস পর পর, তাহলে বছর কয়টা মাস? 12টা। তাহলে অ্যামাউন্ট কত আসবে? 12 আসবে। যদি বলে দ্বিমাসিক, দ্বিমাসিক, ঠিক আছে, 2 মাস পর পর, তাহলে বছরের মাস হচ্ছে 12টা, তাহলে বিভিন্ন ভাগ করে দেন, তাহলে কয়টা আসে? 6টা আসে। কয়টা আসে? 6টা আসে। 2 মাসে একটা, 2 মাসে একটা, তো 12টা ভাগ করে দেন, তাহলে 6 গুণে 12, তাহলে আমার তো আবার আসবে সুদেরটা, সুদ আসবে কয়বার? বছরে 6 বার। অর্ধবার্ষিক, ষান্মাসিক, অর্ধবার্ষিক যে কথা, ষান্মাসিকও এই কথা, 6 মাস পর পর, তাহলে 12কে 6 দিয়ে ভাগ করলে কয়বার আসছে? 6 মোট 12 ভাগ করে দিচ্ছি। এরপর ত্রৈমাসিক, 3 মাস পর পর, 12কে 3 দিয়ে ভাগ, 12কে 3 দিয়ে ভাগ, এটা কয়বার আসছে? 4 বার। তাহলে বছরে সে কয়বার দিচ্ছে? 1 বছরে কয়বার দিচ্ছে? 4 বার। তাহলে এইগুলো আমরা কি বের করছি? বার বের করছি। অ্যামাউন্টটা সবসময় বার আসে। ঠিক আছে? আমরা যখন ডান মাসের মান দেখি অঙ্ক সময়, ঠিক আছে, ওইখানে কিন্তু দেখতে হবে সব 12 বার, 6 বার। মাসে দেখছি এম সমান 12 বার, এগুলো উল্লেখ করতে হবে কিন্তু। ঠিক আছে? প্রেজেন্ট হলো 6 লক্ষ টাকা, শুধু 6 লক্ষ দিয়ে আমরা করে আসছো, মনে করছে এখানে আমরা নাম্বার দিয়েছি, কোচিং নাম্বার দিচ্ছি, স্কুল নাম্বার দিচ্ছি, 5 লক্ষ টাকা ঋণ আছে, 5 লক্ষ টাকা কি করছে? ঋণ দিচ্ছে। তাহলে যা সুদের হার কত? সুদের হার আমরা কেমন চিনবো? পাশে পার্সেন্ট লেখা থাকে, সংখ্যার পাশে কি দেখবে? সংখ্যার পাশে দেখবে পার্সেন্ট দেখবে, যে সংখ্যার পাশে পার্সেন্ট দেখবে ওই সংখ্যাটা পার্সেন্ট সঙ্গে হিসাব করতে হবে সুদের হার। মানে সুদ দেয় কত? 100 টাকায় 5 টাকা, 100 টাকায় 5 টাকা সুদ দেয় আর কি 5%। ষান্মাসিক মানে কত? ষান্মাসিক কোথায় আছে? 6 মাস। তাহলে কত আসছে? অ্যামাউন্ট কত আসছে? অ্যামাউন্ট কত আসছে? 2। এই জায়গায় লিখবো এম সমান কত? 2 বার। আয় কত? 5%। আয় কত? 5%। 5% মানে কত? 5 কে 100 দিয়ে ভাগ, 5 কে তাহলে 0.05, 5 কে কি 100 দিয়ে ভাগ। এখন দেখো, যদি শুধু আমাদের এখানে ষান্মাসিক বলছো না, এখানে কিন্তু কাজ খুব করে একটু পেঁচানো আছে। এটা হচ্ছে যে ব্যাংকের দেওয়া 5%, এটা কি ব্যাংকের দেওয়া 5%। এখন এই 5% তুমি বছরে কত পাচ্ছ? 10%। এটাই সহজ কথা, কোনো লস নাই। তাহলে এখানে কত টাকা হবে? তাহলে আমার এই যে সুদের হার আসলে, সুদের হার আসলে কিন্তু আয় এটা না, এটা হবে আয় সমান আবার 0.05 গুণ কত? 2, তাহলে 0.10, 0.10। আমরা পড়াশোনায় 0.10 করবো, 0.05 করবো না, আমরা কিন্তু 0.05 দিয়ে অঙ্ক করলে কিন্তু অঙ্ক মিলবে না। ঠিক আছে? কারণ ষান্মাসিক দিয়ে অঙ্কটা ঘুরে যাচ্ছে। ঠিক আছে? ষান্মাসিক মানে বছর বার 2 বার, তাহলে একবার যদি পুরো বছরে যদি একবার হয় 5%, তাহলে আমার 2 বার আছে এখন, তাহলে 5% যোগ 5% মোট 10%। ঠিক আছে? তাহলে আমার মানবো বসায়, এই মানবো বসায় 1 প্লাস আয় কত এখন? 0.10। দেখ আলোয়, তাহলে এখন মান বসাচ্ছি, দেখো মান বসাচ্ছি আয়ের জায়গায়
এটা বসাবো না, কোনটা বসাবো? 10টা বসাবো। 10% মানে কত? 0.10। তাহলে বিয়োগ 1 গুণ 100। তাহলে 1 যোগ 0.1 কে 2 ভাগ করলে কত হবে? 0.05। 1 কে 2 ভাগ করলে কত হবে? 0.05। 2 বিয়োগ 1 গুণ 100 যোগ করলে 1.05 পাওয়ার 2 বিয়োগ 1। এবার ডাইরেক্ট উপর আমরা ক্যালকুলেটর মধ্যে 1.05 কে পাওয়ার 2 দিব বিয়োগ 1 দিব, যে আনসার আসবে তাকে আমরা শুরু করব। আচ্ছা এখানে একটু বুঝে আসছে যেটা আমরা কি করছি, এখানে একটা আইকন ফার্স্ট আমরা 0.1 কে 2 ভাগ করছি, ঠিক আছে? তাহলে আসছে 0.05। এরপর 1 যোগ করছি, তাহলে 1.05 মাথার উপর কিন্তু পাওয়ার রয়েছে কিন্তু 2। এবার ক্যালকুলেটর মধ্যে 1.05 চাপ দেওয়ার পর পাওয়ার দিলা 2, যে আনসারটা আসবে তার থেকে 1 বিয়োগ করবা। 1 বিয়োগ করলে যে উত্তরটা পাওয়া যাবে তাকে 100 দিয়ে কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে গুণ করে আমরা পাচ্ছি কত? 10.25%। তাহলে আমার প্রকৃত সুদের হার কত পাইছি আমরা? 10.25%। আর আমার ব্যাংকের কত ছিল? 10% ছিল। তাহলে তোমার কি কাছাকাছি আসছে, এটা 10.25 আসছে, 25 আর 10। তাহলে আমার অবস্থা ভালো আছে, কিন্তু ব্যাংকের প্রকৃত অবস্থা কি আছে? ভালো অবস্থায় আছে, ঠিক আছে? তাহলে দুইটাই কাছাকাছি 10-10 যেহেতু মিলে গেছে। প্রশ্ন মধ্যে যে 10% ষান্মাসিক ওই কথাও ঠিক আছে, আমার অঙ্কও আসছে কিন্তু 10। খেয়াল করে দেখো 10.25, তার মানে 11 হয়ে যাবে কিন্তু, ঠিক আছে? তার মানে আমার উত্তরটা সঠিক, ঠিক আছে? এটা হচ্ছে EAR, ইফেক্টিভ অ্যানুয়াল রেট, যার মানে হচ্ছে প্রকৃত সুদের হার, ঠিক আছে? লাস্ট ক্লাসটা এখন আমরা ফিনিশ ক্লাসটা